আজ 15ই আগস্ট, ভারতবর্ষের মানুষের মুক্তির দিন, ৭৪তম স্বাধীনতা দিবস। প্রায় ২০০ বছরের পরাধীনতার গ্লানি মুছে ফেলার জন্য ভারতবাসী একদিন উন্মুখ হয়েছিল। ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পতনের সাথে সাথে ভারতবর্ষের মানুষের উপরে নেমে এসেছিল অত্যাচারী ইংরেজের নিপীড়ন, অত্যাচার। তারপর অনেক লড়াই, তারপর সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মালাবার আন্দোলন, সিপাহী বিদ্রোহ, তিতুমুরের বাঁশের কেল্লা, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ মুক্তির পথ খুঁজেছেন। আর এই মুক্তির যুদ্ধে, মুক্তির পথে যিনি প্রথম হাসি মুখে এগিয়ে এসেছিলেন জীবন দান করবার জন্যে, সর্বাগ্রে তার নাম উচ্চারণ করতে হয়, তিনি ক্ষুদিরাম বসু। ১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ৬ বছর বয়সে মাতৃহারা, ৭ বছর বয়সে পিতৃহারা, দিদির কাছে মানুষ, মেদিনীপুরে। স্কুল কলেজের অল্প জীবন। ১৯০৫ সালে গুপ্ত সমিতিতে নাম লেখান। গুপ্ত সমিতিতে নাম লিখিয়ে দেশের কাজের জন্যে জীবন উৎসর্গ করেন। তখন বাংলাদেশে চলছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রচণ্ড রকমের লড়াই। রবীন্দ্রনাথ রাস্তায় নেমে পড়েছেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল নিয়ে রাস্তায় রাস্তায় অগণিত মানুষ। ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়লেন সেই কাজে। ১৯০৬ সাল গুপ্ত সমিতির কাজে যোগ দিলেন ক্ষুদিরাম। মাত্র ১৭ বছর বয়স, একজন কিশোরের বলা চলে। তার গুরু ছিলেন মেদিনীপুরের সত্যেন্দ্রনাথ বোস, তার হাত ধরে ১৯০৬ সালে সোনার বাংলা পুস্তিকা বিতরণ করবার জন্যে তিনি গ্রেপ্তার হতে হতে বেঁচে গেলেন। সত্যেন্দ্রনাথ বসুই বাঁচিয়ে দিলেন। পালালেন, কিন্তু বেশি দিন পালিয়ে থাকতে পারবেন না বলে আত্মসমর্পণ করলেন। সে যাত্রা তিনি রক্ষা পেলেন, কিন্তু দেশের জন্য যিনি মন্ত্র নিয়েছেন তিনি তো বসে থাকতে পারেন না। ১৯০৭ সালে সরকারি ডাক লুট হলো, সেখানেও ক্ষুদিরাম বসু। ১৯০৮ সাল এলো, ডাক এলো অত্যাচারী কিংসফোর্ডকে মারতে হবে। সহযোগী পেলেন প্রফুল্ল চাকিকে। ঠিক হলো তিনি এবং প্রফুল্ল চাকি দুজনে একসাথে যাবেন। কোথায়? কিংসফোর্ড এখন বদলি হয়ে চলে গেছে মুজফ্ফরপুর, সেখানে যেতে হবে। প্রসঙ্গত জানি রাখি, ক্ষুদিরাম ছোটবেলা থেকে দুরন্ত ছিলেন, কিন্তু তার পাশাপাশি তার একটা অন্য রকমের মনও ছিল। সেই মনটা হচ্ছে ভিখারিকে বাবার শাল দিয়ে দিচ্ছেন। বাড়ির লোক হাঁ করে উঠল, ভিখারিকে কে ওই শালটা দেয়? ও তো এক্ষুনি গিয়ে বিক্রি করে দেবে। ক্ষুদিরাম বললেন, আমি জানি ও বিক্রি করে দেবে, কিন্তু ওই বিক্রি করা টাকায় ওর তো কয়েকটা দিন চলবে, ও তো কিছুদিন খেতে পাবে। আমার বাবার শাল ওই টিনের বাক্সে রেখে কি লাভ হবে? তার চাইতে ওই মানুষটি যদি কয়েকটা দিন তার মুখে অন্ন জোগাতে পারে, এর চাইতে বড় কাজ বাবার শাল দিয়ে আর কিছু হতে পারে না। দিয়ে দিলেন তাকে। কুসুম কুমারী বলে একজন মহিলা ছিলেন, তিনি বাজারে জিনিসপত্র বিক্রি করতেন। ক্ষুদিরামকে খুব ভালোবাসতেন। ক্ষুদিরামকে একদিন দুপুরবেলা নেমন্তন্ন করে খাওয়ানোর জন্য ডাকলেন। ক্ষুদিরাম গেলেন। তার এক বন্ধু ছিল সাথে। ক্ষুদিরাম একটু আমতা আমতা করতে লাগলেন। তার কারণ ছিল একটাই,
কুসুম কুমারীর হাতে ছিল বিলিতি চুড়ি। তখন বিদেশি দ্রব্য বর্জনের লড়াই চলছে। সারা দেশের মানুষ সমস্ত বিদেশি বস্ত্র, বিদেশি দ্রব্য বর্জন করছে, আর কুসুম কুমারের হাতে বিলিতি চুড়ি, সেই হাতে তিনি খাবেন? কুসুম কুমারী বুঝতে পারলেন। ক্ষুদিরামের সামনেই সেই কাচের চুড়ি সব ভেঙে ফেললেন, তারপর ক্ষুদিরামকে খেতে দিলেন। দেশের জন্য নিবেদিত প্রাণ এমনই ছিল ক্ষুদিরামের। কিংসফোর্ডকে হত্যা করবার জন্যে দুজনে মিলে চলে গেলেন মুজফ্ফরপুর। মুজফ্ফরপুর গিয়ে অপেক্ষা করছেন। 10ই এপ্রিল মুজফ্ফরপুর গেলেন, সুযোগ খুঁজছেন। সুযোগ পেলেন 30শে এপ্রিল। খবর পেলেন ক্লাব থেকে গাড়ি করে ফিরবেন কিংসফোর্ড। ওরা অপেক্ষা করলেন একটা ঝোপের আড়ালে। কিংসফোর্ডের গাড়ি যখন পার হচ্ছে তখন বোমা ছুড়লেন। ওদের হাতে সম্বল ছিল বোমা এবং রিভলভার। বোমা ছুড়লেন, বোমাতেই কাজ হলো, গাড়ি জ্বলে গেল, ভিতরে দুজন মারাও গেল। কিন্তু সৌভাগ্য কিংসফোর্ডের, তিনি সে গাড়িতে ছিলেন না। দুজন ইউরোপীয় ভদ্রলোক এবং ভদ্রমহিলা তারা মারা গেলেন, কিংসফোর্ড বেঁচে রইলেন। এটা পরে জানা গেল। দুজনের দুটো পথ নিলেন, আলাদা আলাদা পথ নিলেন। নেয়ার পরে ক্ষুদিরাম অনেকটা রাস্তা এদিক ওদিক করে প্রায় 25 কিলোমিটার হাঁটাহাঁটি করলেন। তারপরে যখন রেলওয়ে স্টেশনে এলেন, দুজন সিপাহীর সন্দেহ হলো, এবং তখন তো চারিদিকে রাষ্ট্র হয়ে গেছে মুজফ্ফরপুরের এই ঘটনা। তাদের সন্দেহ হলো ক্ষুদিরামের ওইরকম ক্লান্ত বিধ্বস্ত চেহারা। তারা ক্ষুদিরামকে যখন ধরতে এগিয়ে এলো, ক্ষুদিরাম তাদের রিভলভার দিয়ে গুলি করার চেষ্টা করলেন, কিন্তু তারা সব চাপটে ধরল। ক্ষুদিরাম নিজেও নিজেকে গুলি করতে পারলেন না। বিপ্লবীদের এটাই ছিল, শেষ অস্ত্র, নিজেকে শেষ করো। কিন্তু সেটা সম্ভব হলো না। ক্ষুদিরাম ধরা পড়লেন। ওদিকে প্রফুল্ল চাকি, তিনিও অনেকটা রাস্তা হেঁটে একটা জায়গা দিয়ে যখন যাচ্ছেন, ওখানে একজন বাঙালি ভদ্রলোক ত্রিগুণাচরণ ঘোষ, তিনিও দেশের জন্য নিশ্চয়ই তার প্রাণ কাঁদত। তিনিও মুজফ্ফরপুরের ঘটনা শুনেছেন এবং তিনি দেখছেন এই ছেলেটি আসছে। তার একটু মনে হলো যে বিপ্লবী দলের ছেলে হতে পারে। তিনি তাকে বাড়িতে নিয়ে গেলেন, খাওয়ালেন দাওয়ালেন, তারপর তাকে বলে দিলেন সে কিভাবে ওখান থেকে যাবে, কলকাতায় ফিরবে কিভাবে। সমস্তিপুর রেল স্টেশন থেকে মোকাম ঘাটের দিকে চলেছেন প্রফুল্ল চাকি। ট্রেনের কামরায় ছিলেন এসআই নন্দলাল ব্যানার্জি। তার সন্দেহ হল, তিনি বড় কর্তাদের খবর দিলেন। স্টেশনের লোকজন চলে এলো। প্রফুল্ল চাকি প্রথমে চেষ্টা করলেন নন্দলাল বাবুকে মারতে, কিন্তু চেষ্টা সব ফলপ্রসূ হলো না। তখন নিজে নিজেকে গুলি করলেন। সেই অর্থে বলতে গেলে প্রথম শহীদ প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি ওখানে মৃত্যুবরণ করলেন এবং ইংরেজদের সন্দেহ হলো এই প্রফুল্ল চাকি কিনা। ক্ষুদিরামের কাছে নিয়ে যাওয়া হলো। ক্ষুদিরাম তখন মুজফ্ফরপুরেই। ক্ষুদিরামের কাছে নিয়ে যাওয়া হলো। সে বলল হ্যাঁ, কিন্তু তবুও তাদের সন্দেহ গেল না। প্রফুল্ল চাকির মুন্ডুটা কেটে আরোকে চুবিয়ে কলকাতায় পাঠানো হলো শনাক্ত করার জন্য। কি নির্মম, কি নৃশংস। ক্ষুদিরাম ধরা পড়েছেন। বিচার আর কি, বিচারে ফাঁসি। হাইকোর্টে আপিল করা হলো। আপিলে মৃত্যুদণ্ড বহাল। 1908 সালের 11ই আগস্ট, 19 বছর পূর্ণ হয়নি। বিচারালয়ে দাঁড়িয়ে তিনি বলতে পারতেন তিনি ভুল করেছেন বা অন্যায় করেছেন। হয়তো শাস্তি ফাঁসির বদলে যাবজ্জীবন হতে পারত, কিন্তু তিনি তা বললেন না। বললেন না, অত্যাচারীকে শাস্তি দিয়েছি, তার জন্য কোনো অন্যায় করিনি।
কোনো অপরাধ করেনি, স্বীকার করার প্রশ্নই ওঠে না। 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হলো, ক্ষুদিরাম চলে গেলেন। দুঃখটা অন্য জায়গায়। 1949 সালে দেশ স্বাধীন হয়েছে। তখন মুজফ্ফরপুরে ক্ষুদিরামের মর্মর মূর্তি উদ্বোধন করতে আসছেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। শেষ মুহূর্তে তিনি জানালেন, কোনো সশস্ত্র বিপ্লবীর মূর্তি উন্মোচন করতে পারবেন না। দুর্ভাগা ভারতবর্ষের মানুষ। যে প্রধানমন্ত্রী ওই সশস্ত্র বিপ্লবের জন্যই আজকে ক্ষমতাসীন, তিনি তার মূর্তি উন্মোচন করলেন না। ইতিহাসে লেখা রইল এই কথাগুলো। আজ বড় কষ্টের সঙ্গে এই কথাগুলো বলতেই হলো। আর একজনের কথা আজকে বলি। 1872 সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, শ্রী অরবিন্দ। মুজফ্ফরপুরে বোমা মামলায় আসামি হলেন তিনি। পরের দিন তিনি তার বন্দে মাতরম অফিসে বসেছিলেন, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। কি নেই, ষড়যন্ত্রের মাথা হচ্ছেন তিনি। কিচ্ছু করার নেই। 1 বছর জেলে। 1 বছর পরে যখন তিনি জেল থেকে বেরোলেন, তখন আর তিনি বিপ্লবী অরবিন্দ ঘোষ নন, তখন তিনি শ্রী অরবিন্দ। জেলে বসে তিনি ভগবদ গীতা, জেলে বসে তিনি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংলাপ, সমস্ত কিছু নিয়ে নিজেকে উন্নত করলেন অন্য ক্ষেত্রে। তাই জেল থেকে বেরিয়ে তিনি খুঁজলেন সেই জায়গা যেখানে ইংরেজের চোখ রাঙানি নেই, যেখানে ইংরেজ নেই। তিনি চলে গেলেন পন্ডিচেরি। পন্ডিচেরি তখন ফরাসি সাম্রাজ্যের অধীন ছিল, আর শেষ জীবন পর্যন্ত তিনি পন্ডিচেরিতেই বাস করলেন। রবীন্দ্রনাথ ইউরোপ যাত্রার পথে যাচ্ছেন শুনে শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথকে আহ্বান করলেন তার আশ্রমে আসার জন্য। রবীন্দ্রনাথ অল্প সময়ের জন্য গেলেন সেখানে, দেখা হলো দুজনের। রবীন্দ্রনাথ পরে লিখলেন, পন্ডিচেরিতে অরবিন্দের সঙ্গে দেখা করে আমার মনে হলো আমারও কিছুদিন এইরকম তপস্যার খুবই দরকার, নইলে ভিতরের আলো ক্রমে ক্রমে কমে আসবে। প্রতিদিন যা তা কাজ করে, যা তা বলে মনটা বাজে আবর্জনায় চাপা পড়ে যায়, নিজেকে যেন দেখতে পাইনি। শ্রী অরবিন্দকে দেখে রবীন্দ্রনাথের এমনটাই মনে হয়েছিল। আজ এই পুণ্য দিনে শুধু ক্ষুদিরাম প্রফুল্লচাকি অরবিন্দ ঘোষ নন, দেশের আরো অনেক 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 মানুষ বলিদান দিয়েছেন। ইতিহাসে অনেকের কথা লেখা আছে, অনেকের কথা লেখা হয়নি। তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থলের সশ্রদ্ধ প্রণাম। জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ।